স্যার দেখা যাচ্ছে। আজকের ক্লাস যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট, যেটা আমরা ওয়েব ইঞ্জিনিয়ারিং এর যে ওয়েব প্রোগ্রামিং এর কাজ করব। জাভাস্ক্রিপ্ট খুব একটা ইম্পর্ট্যান্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ স্ক্রিপ্টিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয় এটাকে। এটার মাধ্যমে আমরা প্রোগ্রামের যে ধরনের অর্থাৎ ইন্টারঅ্যাক্টিভ যে পেজগুলো করি, এর জন্য এই পেজ ডিজাইনের জন্য আমাদের জাভাস্ক্রিপ্ট অবশ্যই দরকার। নর্মালি তো আমরা পিএইচপি দিয়ে ডায়নামিক পেজ করতে পারবো, যেটা পরবর্তীতে পিএইচপি যখন আলোচনা করবো তখন বুঝতে পারবে। তাছাড়া আমরা যদি একটা পেজকে ইন্টারঅ্যাক্টিভ করতে চাই, দেখা যাচ্ছে একটা অ্যানিমেশন থাকবে, অথবা আমি ওয়েব পেজের ভিতরেই বিভিন্ন ধরনের ইফেক্ট দিব, একটা মাউস যাবে ছবির পর, মাউস গেলেই ছবির কালারটা চেঞ্জ হয়ে যাবে, এরকম বিভিন্ন ধরনের ইফেক্ট দিয়ে ওয়েব পেজটাকে যদি আরো সুন্দর করতে চাই তাহলে আমাদের জাভাস্ক্রিপ্টটা প্রয়োজন হবে। এখন জাভাস্ক্রিপ্টটা কি জিনিসটা কি? জাভাস্ক্রিপ্ট ইজ প্রোটোটাইপ বেসড ক্লায়েন্ট সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অফ ওয়েব ডেভেলপড বাই নেটস্কেপ ইন 1995। অর্থাৎ 1995 সালে নেটস্কেপ এরা জাভাস্ক্রিপ্টটা ডেভেলপ করে, এবং এটা একটা ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। এটা ক্লায়েন্ট সাইড বলা হয়েছে কেন? এই জাভাস্ক্রিপ্টটা ক্লায়েন্ট ইন্ডে এই স্ক্রিপ্টটা রান হয়, এর জন্য কিন্তু সার্ভারের প্রয়োজন হয় না। সার্ভার থেকে ডাটাটা সরাসরি ক্লায়েন্টে এসে ক্লায়েন্টের যে আমাদের ব্রাউজার আছে, ব্রাউজারটাই কম্পাইল করতে পারবে ওই জাভাস্ক্রিপ্টের কোডটা। তারপর হচ্ছে এটা জাভাস্ক্রিপ্ট ইজ ইউজ টু বিল্ড ইন্টারঅ্যাক্টিভ ওয়েবসাইটস। অর্থাৎ ইন্টারঅ্যাক্টিভ ওয়েবসাইটস বলতে তোমরা বুঝতে পারো যেটা হচ্ছে ইউজার ইন্টারঅ্যাক্টিভ। অর্থাৎ আমরা যদি একটা ফর্ম ডিজাইন করি, সেই ফর্মে একটা নির্দিষ্ট জায়গায় আমরা একটা তথ্য দিব, যদি কোনো কারণে তথ্যটা যদি গ্যাপ পড়ে যায়, তখনই কিন্তু জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ফর্ম ভ্যালিডেট করে দেখবে যে সাবমিটের আগেই যে ফর্মটা সব ডাটাগুলো পূরণ করা আছে কিনা। এটা চেকিং এর কাজটাও কিন্তু জাভাস্ক্রিপ্ট দিয়ে করে। যদি ফর্মটা সাবমিট হওয়ার পরে যদি চেক করে যে না, ফর্মে অমুক তথ্য নাই, তাহলে সেটা তো একটা আরো একটু ঝামেলা হয়ে যাবে, ডাটাবেজে ডাটা রিপিটেশন চলে আসবে। আর এটা হচ্ছে ডাটা সেন্ড হওয়ার আগেই ফর্মের সব ফিল্ডে তথ্যগুলো ঠিক মতন দেওয়া হয়েছে কিনা এটা টেস্ট করেও জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। তারপরে আরো কিভাবে ইন্টারঅ্যাক্টিভ করা যায়, যেটা হচ্ছে আমরা যেমন বিভিন্ন ধরনের ওয়েব পেজ, যেমন ফেসবুকের কথাই বলি, যে আমরা একটা লাইকে ক্লিক করলাম, লাইকে ক্লিক করলেই লাইকের কাউন্টটা 1 বেড়ে যায়। তাহলে এটা আমাদের পেজটা, পুরা পেজটা কিন্তু রিলোড হলো না, অর্থাৎ আমরা রিফ্রেশ করিনি, কিন্তু তারপরও কিন্তু ওই সেকশনের লাইক সেকশনের কাউন্ট কিন্তু 1 বেড়ে গেছে। তাহলে এই যে পুরা পেজটাকে আবার নতুন করে রিফ্রেশ না করে শুধু ওই মডিউলটা নিয়েই, অর্থাৎ আমরা যে মডিউলের ভেতরে আমরা লাইক দেওয়া হয়েছে, যে পোস্টের জন্য আমরা লাইক দিচ্ছি, শুধুমাত্র ওই পোস্টটাই কিন্তু অটোমেটিক ওই সময় রিফ্রেশ করে ফেলবে, ডাটাবেজের সাথে সিনক্রোনাইজেশন করে ফেলবে অটোমেটিক। ওটা পেজটা আমাদের নতুন করে আবার লোড করার দরকার হয় না। অনেক কিছু অনেক সময় অনেক জায়গায় চেঞ্জ করে আমাদের আবার নতুন করে রিফ্রেশ না করা পর্যন্ত আমরা আপডেটটা দেখতে পাই না। কিন্তু জাভাস্ক্রিপ্টের মাধ্যমে সুবিধা হচ্ছে ওটা রিফ্রেশ করা লাগে না, ওটা ওই মডিউলটা সরাসরি ডাটাবেজের সাথে কানেক্ট হয়ে ওটা আপডেট করে নেবে। তাহলে ব্রাউজার ইন্টারপ্রেটেড কেন বলা হয়েছে? অর্থাৎ এটা ব্রাউজার সাইডেই, ব্রাউজারই ইন্টারপ্রেট করতে পারে। যেমন আমরা লিখি HTML এর জন্য আমাদের লোকাল সার্ভার সেটআপ দেওয়া লাগে না, অর্থাৎ এটা ব্রাউজারের মাধ্যমে আমাদের কোডটা রান করা যায়। এই জাভাস্ক্রিপ্টের কোডও আমরা ব্রাউজারের মাধ্যমে রান করতে পারবো। সাপোর্টেড বাই অল মডার্ন ওয়েব ব্রাউজার, এটা সব বর্তমানে ব্যবহৃত মডার্ন সকল ব্রাউজার, ওয়েব ব্রাউজারের মাধ্যমেই জাভাস্ক্রিপ্টের কোডগুলো আমরা রান করতে পারি। HTML ক্যান অনলি ক্রিয়েট স্ট্রাকচার। HTML এর মাধ্যমে আমরা কি করি? স্ট্রাকচার তৈরির জন্য, ওয়েব পেজের একটা স্ট্রাকচার তৈরির জন্য HTML ব্যবহার করি। CSS ক্যান স্টাইল HTML, CSS এর মাধ্যমে আমরা স্টাইল দেই। বাট টু অ্যাড ফাংশনালিটি, আমরা যদি কোনো একটা ওয়েব পেজে যদি ফাংশনালিটি অ্যাড করতে চাই, যেমন আমরা একটা ওয়েব পেজের ভেতরেই একটা নির্দিষ্ট একটা মডিউল সেট করব, যেখানে একটা ক্যালকুলেটর অপশন দেব, যেখান থেকে ইউজার হিসাব নিকাশের কাজও করতে পারবে।
তাহলে এরকম যদি কোনো কাজ দিতে হয় তাতে ওয়েবসাইটে একটা নির্দিষ্ট অংশে আরো অন্যান্য কাজও দেওয়া যাবে, যে তৈরি করতে চাই তাহলে আমাদের কিন্তু জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে হবে, যেটা সিএসএস এর মাধ্যমে হবে না, আবার এইচটিএমএল এর মাধ্যমে তো হবেই না। উই নিড টু ইউজ জাভাস্ক্রিপ্ট, আনলাইক এইচটিএমএল অ্যান্ড সিএসএস জাভাস্ক্রিপ্ট ইজ ডাইনামিক, অর্থাৎ জাভাস্ক্রিপ্ট আসছে ডাইনামিক্যালি কাজ করে। এটা হচ্ছে যেমন আমাদের নর্মাল এইচটিএমএল এ কি স্ট্যাটিক পেজ, অর্থাৎ এটা ইউজারের ইনপুট নিয়ে কোনো আউটপুট দেয় না, একইভাবে যেভাবে সেট করে প্রোগ্রামার সেট করে দেবে ঠিক সেইভাবেই থাকবে সবসময়, কোনো চেঞ্জ নাই। আর ডায়নামিক হচ্ছে ইউজারের ইনপুটের উপর ভিত্তি করে সেটা চেঞ্জ হবে। যেমন আমরা যদি একটা করি, একটা প্রোগ্রাম বা ওয়েব পেজ ডিজাইন করি, যেটা হচ্ছে প্রতি বছরের জানুয়ারি মাসে ওয়েবসাইটটা যেই ওপেন করবে জানুয়ারির 1 তারিখে, তখন একটা হ্যাপি নিউ ইয়ারের একটা মেসেজ শো করবে। তাহলে অথবা পয়লা বৈশাখে আসলেই বাংলা ডেট বা ইংরেজি ডেট, ওই ডেট পাইলেই আমাদের দেখাবে যে ওটা শুভ নববর্ষ। তাহলে এই যে আমরা তো ওই ওয়েবসাইট নিয়ে যে কোনো একটা প্রোগ্রামার দিনভর বসে থাকবে না, সে আগেই প্রোগ্রাম সেট করে দিবে, সেট করে দিলে ওই নির্দিষ্ট ডেট পাইলে তখন ওই ডেটের জন্য যে কাজটা, সেই কাজটাও দেখাবে। এখন এইটা করা আছে জাভাস্ক্রিপ্টের মধ্যে। আমরা অনেক সময় ফেসবুকে যদি বিকালে ঢুকি বলে যে গুড ইভিনিং এরকম একটা মেসেজ উইশ করে, অথবা মর্নিং গুড মর্নিং, সকালে গেলে মর্নিং দেখায়। তাহলে যে দেশে হয়তো আমাদের দেশে সেটা সকাল, কিন্তু আমেরিকাতে তখন রাত, অর্থাৎ সে ওই টাইম জোন হিসাব করে দেখে যে কোন এলাকায় আছে এবং তার এলাকায় কি এই টাইমটা কি সকাল নাকি বিকাল, এটা আগে প্রিডিফাইন করা, এবং ওই টাইম জোনের থেকে যদি কেউ লগ ইন করে তখন তাকে এই উইশটা দেখাও। তাহলে এই যে প্রিডিফাইন কিছু কাজ, এই ধরনের কাজগুলো পূর্বে সেট করে রাখা হয় জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। জাভাস্ক্রিপ্ট বিভিন্ন অ্যানিমেশনের কাজগুলো, যে একটা 5 মিনিট অন্তর অন্তর একটা ছবি চেঞ্জ হবে, আমার ব্যানারের ছবি 5 মিনিট অন্তর অন্তর চেঞ্জ হবে এবং একটা ঢেউ খেলানো আকারে হয়তো শিফট হবে বা যাবে, মুভ করবে। এই যে অ্যানিমেশনের কাজগুলো, এগুলো কিন্তু জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কাজ হয়। এবং ওর উপরে আমরা বাটন নিলে একরকমের আমার ইয়েটা যে ব্যানারটার উপর বাটন নিলে হয়তো ব্যানারের কালারটা চেঞ্জ হতে পারে। এই যে কাজগুলো, এগুলোর মাধ্যমে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করি। অ্যাজ পার সার্ভে ইন 2015, 2015 সালে একটা সার্ভেতে দেখা গেছে জাভাস্ক্রিপ্ট ইজ সেকেন্ড মোস্ট পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ দ্বিতীয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা দ্বিতীয় ব্যবহৃত হয় আর কি, দ্বিতীয়তম, অর্থাৎ প্রথমের পরেই। ফার্স্ট ইজ জাভা, বাট a recent survey in 2017 show that JavaScript is the most popular programming language, অর্থাৎ 2017-তে জাভাস্ক্রিপ্ট 1 নম্বরে চলে গেছে, অর্থাৎ এটা বর্তমান ব্যবহৃত 1 নম্বরে ব্যবহৃত। এরপরে 2017 পরে দেখতে হবে সার্ভে, গুগল সার্চ করে যে কেমন আছে। জাভাস্ক্রিপ্ট ফাস্ট ফ্যাক্টস। জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কি কি কাজ করা যায়? জাভাস্ক্রিপ্ট ইজ ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং, অর্থাৎ এটা ক্লায়েন্ট সাইডে রান হয় স্ক্রিপ্টিং কোডটা, ব্রাউজার ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ ব্রাউজার ইন্টারপ্রেটেড, অর্থাৎ ব্রাউজারের মাধ্যমে ইন্টারপ্রেট হয়, এর জন্য কিন্তু সার্ভার প্রয়োজন হয় না, ব্রাউজারে ইন্টারপ্রেট করতে পারবে, অর্থাৎ আমরা জাভার স্ক্রিপ্টের কোডটা এক্সিকিউট করে ওর আউটপুটটা দেখাতে পারবে। জাভাস্ক্রিপ্ট ওয়াজ ডিজাইন টু অ্যাড ইন্টারঅ্যাক্টিভিটি টু এইচটিএমএল পেজ, অর্থাৎ এইচটিএমএল এর যে আমরা পেস্ট করি তার ইন্টারঅ্যাক্টিভিটি দেওয়ার জন্য জাভাস্ক্রিপ্টের কোড দরকার। জাভাস্ক্রিপ্ট ইজ অবজেক্ট বেসড, জাভাস্ক্রিপ্ট ইজ কেস সেন্সিটিভ, অর্থাৎ ক্যাপিটাল লেটার স্মল লেটারের আলাদা মিনিং। জাভাস্ক্রিপ্ট ক্যান পুট ডায়নামিক কন্টেন্ট ইনটু এ এইচটিএমএল পেজ। জাভাস্ক্রিপ্ট ক্যান রিঅ্যাক্ট টু ইভেন্ট লাইক ক্লিক মাউস ওভার, মাউস আউট, ফ্রম সাবমিট, ইটিসি, অর্থাৎ জাভাস্ক্রিপ্টের কিভাবে কাজ করে, অর্থাৎ আমরা একটা মাউস নিয়ে যদি একটা বাটনের উপর রাখি অথবা মাউসে ক্লিক করি, এর মাধ্যমেও আমাদের একটা পেজে কোনো কিছু চেঞ্জ আনতে পারি। পুরো পেজটাকে আমরা রিফ্রেশ করারও দরকার হবে না, জাস্ট ওই মডিউলটা চেঞ্জ হয়ে যাবে। জাভাস্ক্রিপ্ট ক্যান ভ্যালিডেট ফর্ম ডাটা, যেটা বলছিলাম যে আমরা যদি একটা মেল অ্যাড্রেস খুলতে চাই, খোলার সময় যদি আমরা কোনো একটা নাম ফিল্ড পূরণ না করে সাবমিট দিয়ে ফেলি, তখন আমাদের সাধারণত বলে দেয় আগেই যে
বা লাল সিগন্যাল দিয়ে দেখায় যে এই ফিল্ডটা পূরণ করা হয় নাই। অর্থাৎ এটা ফর্মটা ফর্মের তথ্য সাবমিট হওয়ার আগেই সে চেক করে দেখে কন্ডিশন অনুযায়ী, প্রোগ্রামের কন্ডিশন অনুযায়ী যে এইখানে এই তথ্য দেওয়া আছে কিনা। অথবা আমাদের মেইল অ্যাড্রেসের দিতে হবে আমাদের না দিয়ে মেইল অ্যাড্রেস লিখছে কেউ, তখন জাভাস্ক্রিপ্টের মাধ্যমে বলে দেওয়া যায় যে ইনভ্যালিড মেইল অ্যাড্রেস। জাভাস্ক্রিপ্ট ক্যান ডিটেক্ট ইউজার ব্রাউজার, অর্থাৎ ইউজার কোন ব্রাউজার ইউজ করতেছে সেটা ডিটেক্ট করা যায়। জাভাস্ক্রিপ্ট ক্যান বি ইউজ টু ক্রিয়েট কুকিজ। কুকি বলতে হচ্ছে আমরা যেসব পেজগুলো ব্যবহার করি সেই সব পেজের ডাটাগুলো কুকি ফোল্ডারের ভিতর স্টোর করা থাকে, অর্থাৎ যাতে পরবর্তীতে ওই পেজগুলো যখন ওপেন হবে তখন ওইখান থেকে ডাটাগুলো নিয়ে নেবে যে সে কোন ধরনের লিঙ্কের থেকে কোন ধরনের তথ্যগুলো দেখছে বারবার, তাহলে ওইটা তাড়াতাড়ি করে আমাদের ওই কম্পিউটার ওপেন হয়ে যায়। কুকিতে কিছু ফাইল স্টোর করে রাখে। জাভাস্ক্রিপ্ট ক্যান অ্যাড ফুল অ্যানিমেশন টু এ ওয়েব পেজ, অর্থাৎ ওয়েব পেজে অ্যানিমেশন করার জন্য জাভাস্ক্রিপ্ট দরকার হয়। জাভাস্ক্রিপ্ট ক্যান ডিটেক্ট ইউজার ফিজিক্যাল লোকেশন ইউজিং জিও লোকেশন, অর্থাৎ জিও লোকেশনের মাধ্যমে জিও লোকেশন, অর্থাৎ একটা ইউজার জিও লোকেশন বলতে কি তার ল্যাটিটিউড এবং লংগিটিউড, অর্থাৎ তার দ্রাঘিমা এবং অক্ষাংশ অনুযায়ী তার পজিশন কোথায় আছে, এই পৃথিবীর কোন পজিশনে তার অবস্থান সেটা বের করা যায় জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। জাভাস্ক্রিপ্টের যে কোডিং করে। জাভাস্ক্রিপ্ট ক্যান অলসো বি ইউজ টু ড্র শেপস, গ্রাফস, ক্রিয়েট অ্যানিমেশন অ্যান্ড গেম ডেভেলপমেন্ট। জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমরা গেম ডেভেলপ করতে পারি। এই বিভিন্ন ধরনের আমরা ওয়েব পেজ ওপেন করলেই দেখা যায় যে বিভিন্ন ছোট ছোট গেম চলে আসে, হ্যাঁ, যে খেলতে বলে, তাহলে ওই সব গেমের অফারগুলো ওইগুলো তৈরি করে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। At present, JavaScript has lots of libraries and framework, except jQuery, AngularJS, তারপর এইগুলো হচ্ছে jQuery, এটা জাভাস্ক্রিপ্টের পার্ট, যার ভিতর আরো অনেক ফাংশন যোগ করা হয়েছে। তারপর React.js, Backbone.js, etc. Thus making JavaScript more popular, অর্থাৎ জাভাস্ক্রিপ্টের সাথে আরো এইগুলো পার্ট যোগ করার পর jQuery, Angular এগুলো যোগ করাতে আরো এর ভিতর মডিউল বা ফাংশন জিনিসটা কি, ফাংশন মানে যেটা আমরা তৈরি করব, আমাদের প্রোগ্রামে লিখব, প্রোগ্রাম লেখার পর আমাদের অন্য কোথাও দরকার হলে ওই প্রোগ্রামের অন্য কোথাও যদি বারবার দরকার হয় তখন ওই ফাংশনটাকে কল করলে ওই ফাংশনের যে কাজ দেওয়া থাকবে সেই কাজটা সে করে দেবে, বারবার আমাদের এক কোড করা লাগে না। জাভাস্ক্রিপ্টের এরকম, অর্থাৎ জাভাস্ক্রিপ্টের লাইব্রেরিটাকে বেশি করা হয়েছে, লাইব্রেরিতে বিভিন্ন ফাংশন অ্যাড করা হয়েছে, যার মাধ্যমে শুধু ফাংশনটাই আমরা কল করলে ওর জন্য যে কাজ সেই কাজটা সে করে দিবে, আমাদের নতুন করে অনেক যেখানে অনেক কোড করতে হতো সেখানে কোড করা লাগে না, জাস্ট ফাংশনটাকে কল করে তার অ্যাট্রিবিউটগুলো সেট করে দিলেই হয়ে যায়। তারপরে হচ্ছে জাভাস্ক্রিপ্ট ক্যান অলসো বি ইউজ টু ডেভেলপিং সার্ভার সাইড অ্যাপ্লিকেশন, অর্থাৎ আমরা সার্ভার সাইড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের জন্য জাভাস্ক্রিপ্ট লাগে। ওয়ান অফ দ্য পপুলার কোড এডিটর ব্র্যাকেটস ইজ রিটেন ইন জাভাস্ক্রিপ্ট, অর্থাৎ একটা কোড এডিটর ব্র্যাকেটস, যার নাম ব্র্যাকেটস, এটাও জাভাস্ক্রিপ্ট দিয়ে ডিজাইন করা। History of JavaScript. www was formed in 1990. Initially, it was a bunch of web pages linked together. অর্থাৎ অনেকগুলো ওয়েব পেজ লিঙ্ক করে একটা ওয়েবসাইট তৈরি করা হয়েছিল, যেটা হচ্ছে 1990 সালে। বাট সুন পিপল ওয়ান্ট মোর ইন্টারেক্টিভ ওয়েবসাইটস, কিন্তু মানুষ চাইলো যে আরো ইন্টারেক্টিভ হোক ওয়েবসাইটগুলো। সো অন ডিমান্ড of Netscape, Brendan is inventor of JavaScript, invented a prototype-based classless language for the Navigator browser, অর্থাৎ Navigator ব্রাউজারের জন্য তিনি জাভাস্ক্রিপ্ট তৈরি করলেন। Initially it is called LiveScript, but লেটার অন ডিমান্ড অ্যাজ জাভাস্ক্রিপ্ট। প্রথমে লাইভ স্ক্রিপ্ট ছিল, সেটাকে নাম পরিবর্তন হয়ে জাভাস্ক্রিপ্ট হয়। দি সেম টাইম মাইক্রোসফট অলসো ইনভেন্টেড জেস্ক্রিপ্ট, অর্থাৎ জাভাস্ক্রিপ্টের যখন তৈরি হলো সেই টাইমে মাইক্রোসফটও ডিজাইন করলো, যেটা প্রোগ্রামিং ডিজাইন মানে তৈরি করলো
সেটা হচ্ছে JavaScript, দি মাইক্রোসফট ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ মাইক্রোসফটের জন্য ফর দেয়ার ইন্টারনেট এক্সপ্লোরার 3, বাট JavaScript ওয়াজ মেন্ট ফর ইন্টারনেট এক্সপ্লোরার অনলি, অর্থাৎ JavaScript ইন্টারনেট এক্সপ্লোরারে শুধুমাত্র সাপোর্ট করতো, কিন্তু অন্যান্য ভার্সনে অন্যান্য ব্রাউজার সাপোর্ট করতো না, কিন্তু জাভাস্ক্রিপ্ট সবার জন্য উন্মুক্ত ছিল। In 1998, ECMA standardized JavaScript, not JavaScript. Thus, Microsoft started using JavaScript in Internet Explorer 4 and JavaScript became popular. অর্থাৎ জাভাস্ক্রিপ্টটাই শেষ পর্যন্ত পারমিশন পায়, যেহেতু এটা সবার জন্য উন্মুক্ত ছিল এবং সব ধরনের ব্রাউজারই সাপোর্ট করতো। In today's world, JavaScript is the second most demanding technology. অর্থাৎ জাভাস্ক্রিপ্ট বর্তমানে দ্বিতীয় ব্যবহৃত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যেমন এখন HTML এবং www প্রথমে তো ফর্ম অর্থাৎ একসাথে নিয়ে প্রোগ্রামিং অর্থাৎ ওয়েব পেজ তৈরি করা হয় 1991 সালে। CSS ব্যবহার করা শুরু হয়েছে, প্রথমে আসে 1995 সালে। জাভাস্ক্রিপ্টও আসে 95-তে। জাভাস্ক্রিপ্ট ওয়াজ স্ট্যান্ডার্ডাইজড বাই, অর্থাৎ জাভাস্ক্রিপ্ট স্ট্যান্ডার্ডাইজ অর্থাৎ একটা অনুমতি, যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে পারমিশন পাইতে গেলে তার একটা অনুমতি দরকার হয়, যাতে সব ধরনের ব্রাউজার সাপোর্ট করবে, তারপর সব ধরনের অপারেটিং সিস্টেমে কাজ করবে, এই ধরনের কাজ সব চেক করে একটা অনুমতি দেয়। তাই সেটা আছে 1998-তে। তারপর হচ্ছে 1998 জাভাস্ক্রিপ্টকে আরো উন্নত করে অ্যাজাক্স তৈরি হলো, অর্থাৎ এর ভিতরে আরো অনেক ফাংশনালিটি অ্যাড করা হলো জাভাস্ক্রিপ্টের ভিতর, তখন তার নাম হলো অ্যাজাক্স 2005 সালে। 2009 সালে HTML5 তৈরি হলো। তার সাথে কি কি থাকলো HTML5 এর সাথে? HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট মিলায় HTML5। এবার আসি CSS এর মতন। CSS এ যেমন এক্সটার্নাল, ইন্টারনাল এবং ইনলাইন CSS ছিল, ঠিক একই রকম জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রেও আমরা ইন্টারনাল, এক্সটার্নাল এবং ইনলাইন পজিশনে আমরা জাভাস্ক্রিপ্ট কোডকে লিখতে পারি। এখন আমাদের বেসড অন হোয়ার জাভাস্ক্রিপ্ট কোড ইজ রিটেন, জাভাস্ক্রিপ্ট ইজ ক্যাটাগরাইজড ইন 3 পার্টস: ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট, এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট অ্যান্ড ইনলাইন জাভাস্ক্রিপ্ট। এখানে ইন্টারনাল জাভাস্ক্রিপ্টটা কি? ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট হচ্ছে ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট কোড ইজ রিটেন ইনসাইড হেড আর বডি উইথিন স্ক্রিপ্ট ট্যাগ, অর্থাৎ আমরা হেড পার্টও লিখতে পারি অথবা বডি পার্টও লিখতে পারি স্ক্রিপ্ট ট্যাগের ভেতরে। অর্থাৎ জাভাস্ক্রিপ্টের কোড, এই কোডটা আমরা স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে লিখতে হয়। এটা হেড সেকশনে থাকতে পারে এবং বডি সেকশনে অথবা বডি সেকশনে থাকতে পারে। তখন আমরা বলবো হচ্ছে এটা ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট। এবার যদি এক্সটার্নাল হয়, এক্সটার্নালের ক্ষেত্রে আমরা CSS এর ক্ষেত্রে যেমন আলাদা একটা ফাইলে যখন CSS কোডটা লিখছি তখন তাকে আবার ইনক্লুড করা হয়েছে। সেটার ক্ষেত্রে এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট কোড ইজ রিটেন ইন এক্সটার্নাল ফাইল উইথ এক্সটেনশন .js, CSS কে লিখতাম .css, এখানে .js লিখতে হবে, and then linked with script tag. Here is an example of এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট, অর্থাৎ স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে আমার মূল যে ইয়ে থাকবে, অর্থাৎ HTML ফাইল থাকবে যার সাথে আমরা জাভাস্ক্রিপ্টটা অ্যাড করব, সেখানে হেড সেকশনের ভেতর স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে ওই এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট ফাইল যেটা custom.css এই ফাইলটাকে অ্যাড করতে হবে। আর হচ্ছে ইনলাইন জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে একটা ট্যাগের ভিতরেই আমাদের এটা লিখতে হবে, অর্থাৎ বাটন নামে একটা ট্যাগ, তার ভিতর ওয়ান ক্লিক অ্যালার্ট হ্যালো দেয়ার, এইটা এই যে কোডটুকু এইটুকু আমরা লিখে দিলাম, এটাকে বলা হচ্ছে, এটা হচ্ছে বাটনের ভিতর, বাটন ট্যাগের ভিতর। অর্থাৎ বাটন ট্যাগের ভিতর আমরা যদি জাভাস্ক্রিপ্টের মতন লিখে দেই, এই যে ওয়ান ক্লিক অ্যালার্ট হ্যালো দেয়ার, এটা জাভাস্ক্রিপ্ট কোড, এই ধরনের লিখলে সেটাকে বলবো হচ্ছে আমরা ইনলাইন। আর ইনলাইন জাভাস্ক্রিপ্ট কোড ইজ রিটেন ডাইরেক্টলি ইনসাইড HTML ট্যাগ, অর্থাৎ HTML ট্যাগের ভিতরেই লিখতে হবে, যেমন আমরা CSS এর ভিতরেও আমরা লিখছি। Though this is not recommended, script should be written in separate file or in script tag C, অর্থাৎ এটার জন্য স্ক্রিপ্ট ট্যাগও লাগবে না, আবার আলাদা কোনো ফাইলও লেখা লাগবে না, এটা ওই ট্যাগের ভিতরেই লিখে দিলে হবে। অর্থাৎ এই লাইনটুকুর কাজ কি হবে? এই লাইনটুকুর কাজ হচ্ছে জাস্ট document.write hello javascript। document.write এর মাধ্যমে আমরা ব্রাউজারে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কিছু লেখা দেখাই, অর্থাৎ document.write এর ভিতর আমরা যা লিখবো সেই লেখাটা আমাদের ব্রাউজারে শো করবে।
তারপরে এক্সটার্নাল গেল, ইনলাইন গেল, তারপর জাভাস্ক্রিপ্ট কোড ইন হেড অর বডি। জাভাস্ক্রিপ্ট ক্যান বি প্লেসড অন বোথ হেড অ্যান্ড বডি ট্যাগ। জাভাস্ক্রিপ্টকে আমরা হেড এইচটিএমএল প্রোগ্রামে হেড অংশে অথবা বডি অংশে যে কোনো জায়গায় লিখতে পারি। বডি ট্যাগ অফ ইউর এইচটিএমএল পেজ হোয়েন ডিওএম লোডস, অর্থাৎ যখন জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামটা এইচটিএমএল প্রোগ্রামটা লোড হয়, জাভাস্ক্রিপ্ট কোড এক্সিকিউটস অ্যান্ড ক্যান স্লো ডাউন পেজ স্পিড, and when we write JavaScript code in head tag only. When we want to script to be load fast, like to disable text selection, redirection etc, notification etc, reset all script like jQuery. Angular or custom JavaScript code should be written just before body closing tag. This is the load the UM point first script will execute hence optimize. অর্থাৎ আমরা যদি এই যা যেমন এই যে হেড সেকশনের ভেতরে আমরা একটা স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে এই জাভাস্ক্রিপ্ট কোড এখানে লিখতে পারি। এটা পুরো একটা এইচটিএমএল এর প্রোগ্রাম। এইচটিএমএল প্রোগ্রামের হেড সেকশনের ভেতর এই যে স্ক্রিপ্ট ট্যাগের ভেতরে আমরা জাভাস্ক্রিপ্টের কোড লিখব, তারপরে হেড সেকশন ক্লোজ, তারপর বডি শুরু, বডির কন্টেন্ট, তারপর বডি শেষ। জাভাস্ক্রিপ্ট কোড ইন বডি, বডির ভিতর আমরা কিভাবে লিখবো? বডির ভিতর লিখবো আমরা হেড সেকশন শেষ হয়ে গেল, শেষ এইটুক হেড সেকশন, এরপর বডি শুরু হলো, বডির ভিতর আমরা সে একইভাবে স্ক্রিপ্ট দিয়ে শুরু করব, স্ক্রিপ্ট অর্থাৎ জাভাস্ক্রিপ্টের কোড লিখবো, স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে শেষ করব, শেষ করলে এই একই রকম, অর্থাৎ বডির ভিতর যেভাবে লিখছিলাম হেডের ভিতর সেভাবে বডির ভিতর একইভাবে লিখবো স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে। জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল, আমরা যেমন সিতে বিভিন্ন ধরনের ভেরিয়েবল নিয়ে পড়ছি, অর্থাৎ এটাও তো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা তো আমাদের বিভিন্ন ধরনের ভ্যালু নিয়ে কাজ করতে হবে। যেমন আমরা এইচটিএমএল এ কিন্তু কোনো ভ্যালু নিয়ে এইভাবে কাজ করিনি, কিন্তু এখন জাভাস্ক্রিপ্টে আমরা ভ্যালু নিয়ে কাজ করব। ভ্যালু নিয়ে কাজ করতে গেলে আমাদের ভেরিয়েবল আনতে হবে। অর্থাৎ ভেরিয়েবল ইজ স্টোরেজ এরিয়া, ভেরিয়েবলের সংজ্ঞা জাস্ট স্টোরেজ এরিয়া ইউজ টু স্টোর ভ্যালু ইন মেমোরি। টু ক্রিয়েট এ ভেরিয়েবল ইন জাভাস্ক্রিপ্ট var কিওয়ার্ড ইজ ইউজড, অর্থাৎ ভেরিয়েবলের পূর্বে আমরা var কিওয়ার্ডটা লিখবো, অর্থাৎ var লিখবো। এখানে আমরা var ইজ রিজার্ভড কিওয়ার্ড, অর্থাৎ এটা রিজার্ভ কিওয়ার্ড, এটা ইচ্ছা মতন যে কোনো জায়গায় বসানো যাবে না। রিজার্ভ কিওয়ার্ড ইন জাভাস্ক্রিপ্ট ইউজ টু ক্রিয়েট ভেরিয়েবলস, ভেরিয়েবল তৈরির জন্য var কিওয়ার্ডটা ব্যবহার করা হয়, ভেরিয়েবলের পূর্বে আমরা লিখি। উই ক্যান অলসো ক্রিয়েট এ ভেরিয়েবল উইদাউট ইউজিং var ইন জাভাস্ক্রিপ্ট বাট ইট ইজ নট রিকমেন্ডেড। আমরা যদি var যদি নাও লিখি তাহলে একটা ভেরিয়েবল হিসেবে অ্যাসাইন হবে, কিন্তু এইভাবে ব্যবহার করা ঠিক নয়। আমরা একটা প্রোগ্রাম দেখি জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল নেমিং রুল কিভাবে নাম দিতে হবে, অর্থাৎ আমরা ভেরিয়েবলের ক্ষেত্রে i=3 এভাবে দিতে পারি। এক্ষেত্রে কোনো টাইপ আমরা ভেরিয়েবলের, এটা যে ভেরিয়েবল var ডিক্লেয়ার করিনি পূর্বে, অর্থাৎ এই ভেরিয়েবলের নামের আগে var কিওয়ার্ড লেখিনি, এটা নট রিকমেন্ডেড, এভাবে লেখা ঠিক হবে না, কিন্তু কাজ করবে, প্রোগ্রাম কাজ করবে, কিন্তু এভাবে লেখা ঠিক হবে না। var x ডাবল কোটেশনের ভিতর টেক আইটেম, অর্থাৎ একটা টেক্সট সেটা হচ্ছে স্ট্রিং টাইপের ডাবল কোটেশনের ভিতর রাখা হয়েছে এবং সেমিকোলন দিয়ে আমাদের জাভা স্ক্রিপ্টের যে স্টেটমেন্ট সেগুলো শেষ করতে হবে সেমিকোলন দিয়ে। তাহলে এর প্রথমে এর কাজ হচ্ছে এক্স একটা ভেরিয়েবল, ভ্যালু অফ এক্স ইজ টেক আইটেম, তারপর ওয়াই ইকুয়াল টু একটা ভেরিয়েবল var ওয়াই টেক আইটেম, এটা কোটেশন সিঙ্গেল কোটেশনের ভিতরেও লেখা যাবে, সিঙ্গেল কোটেশনের ভিতর লিখলেও এটাও একটা স্ট্রিং হিসেবে নেবে, অর্থাৎ এটা ডাবল কোটেশনের ভিতরে লিখলে আমরা এটাকে স্ট্রিং হিসেবে নেবে এবং সিঙ্গেল কোটেশনের ভিতর দিলে টেক আইটেম একটা স্ট্রিং হিসেবে নেবে। var z ইকুয়াল টু 9, অর্থাৎ z ইকুয়াল টু 9, z এর ভ্যালু 9 অ্যাসাইন করবে, যেটা নিউমেরিক ভ্যালু। তা var a ইকুয়াল টু 2 এভাবে কমা দিয়েও আমরা লিখতে পারি, কমা b ইকুয়াল টু 3, কমা c ইকুয়াল টু 5, এভাবে লিখলে আমাদের a এর মান 2 হবে, b এর মান 3 হবে, c এর মান 5, এটা এক লাইনে লেখা। সিঙ্গেল লাইন, মাল্টিপল ভেরিয়েবলস ইন সিঙ্গেল লাইন, অর্থাৎ অনেকগুলো ভেরিয়েবলের ভ্যালু আমরা যদি সিঙ্গেল লাইনের মাধ্যমে অ্যাসাইন করে থাকি তখন একটা var ব্যবহার করলেই হবে। var u অর্থাৎ একটা ভেরিয়েবল ডিফাইন করা যেটা আনডিফাইন্ড, অর্থাৎ এই u এর কোনো ভ্যালু ডিফাইন করা হয় নাই, এটা স্ক্রিপ্টের কাজ শেষ, অর্থাৎ জাস্ট নাম ভেরিয়েবলগুলোকে কিভাবে আমরা ডিফাইন করে থাকি সেগুলো। ভেরিয়েবল নেমিং এর নামের যে সিস্টেমটা, নামের সিস্টেম কি, যে কিভাবে আমরা ভেরিয়েবলের নামগুলো দিতে পারবো। আমরা যেমন সিতে বা C++ আমরা ভেরিয়েবলের নাম দেই, তার একটা নির্দিষ্ট নিয়মকরণ আছে, আমরা জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবলের নামেরও নিয়মকরণ আছে। ভেরিয়েবলস নেম
cannot include জাভাস্ক্রিপ্ট রিজার্ভ কিওয়ার্ড, অর্থাৎ জাভাস্ক্রিপ্টের যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করতে পারবো না, যেমন var, for, in, while, true, false, null, class, এগুলো বিভিন্ন কিওয়ার্ড, ফাংশন, কনস্ট্যান্ট, কনস্ট, এগুলো কিওয়ার্ড, এগুলো ভেরিয়েবলের নাম হিসেবে ব্যবহার করা যাবে না। ভেরিয়েবলস ক্যান নট স্টার্টস উইথ নাম্বার, ভেরিয়েবলের নামটাকে আমরা নাম্বার দিয়ে শুরু করতে পারবো না, হাইপেন দিয়ে শুরু করতে পারবো না। ইউজ আলফাবেট আর আন্ডারস্কোর, আমরা যে কোনো আলফাবেট ব্যবহার করতে ভেরিয়েবল নামের পূর্বে, অথবা একটা আন্ডারস্কোর দিতে পারি। ভেরিয়েবল ক্যান হ্যাভ স্ট্রিংস ফলোড বাই নাম্বারস, অর্থাৎ এটা স্ট্রিং হতে পারবে এবং তারপরে আমরা নাম্বার লিখতে পারবো, যেমন x1 একটা ভেরিয়েবল হতে পারে, অর্থাৎ এটা x একটা ভ্যালু আলফাবেট, তারপরে আমরা নাম্বার দিতে পারবো, অথবা কিন্তু একটা নাম্বার কিন্তু একটা আলফাবেটের আগে দিয়ে বা একটা স্ট্রিং এর আগে প্রথমে নাম্বার দিয়ে ভেরিয়েবলের নাম লেখা যাবে না। যেমন এই যে এরকম এগুলো কিন্তু ভেরিয়েবলের নাম হিসেবে লেখা যাবে না, আগে কোনো নাম্বার দেওয়া যাবে না। ফর সেপারেশন ইন ভেরিয়েবল নেমস উই ইউজ আন্ডারস্কোর, অর্থাৎ সেপারেশন বলতে একটা নামের ভিতরে যদি কোনো গ্যাপ চাই, সেটা তো স্পেস তো দেওয়া যাবে না। ভেরিয়েবল নামের ভিতর তো যেমন ইসলামিক ইউনিভার্সিটি, এটা যদি কোনো ভেরিয়েবলের নাম হয় তাহলে ইসলামিক আন্ডারস্কোর ইউনিভার্সিটি লিখতে হবে, মাঝখানে গ্যাপ দেওয়া যাবে না, সেখানে আন্ডারস্কোর আমরা ব্যবহার করতে পারি। তারপর হচ্ছে অর ক্যামেল ইউজিং ডো নট ইউজ হাইপেন, হাইপেন ব্যবহার করা যাবে না, হাইপেন সেপারেশন হাইপেন ব্যবহার করা যাবে না, হোয়াইট স্পেস ব্যবহার করা যাবে না। তারপর হচ্ছে ইউজার নেম, এগুলো ব্যবহার করা যাবে না। ইউজার নেম ইজ অলসো ভ্যালিড বাট ইউজার নেম ইজ ইনভ্যালিড, অর্থাৎ ইউজার শুধু ইউজার ব্যবহার করা যাবে, ইউজার নেম এইভাবে ব্যবহার করা যাবে, কিন্তু ইউজার হাইফেন নেম এটা করা যাবে না, অর্থাৎ স্পেস দেওয়া যাবে না, আন্ডার সেপারেশন অর্থাৎ হাইফেন লেখা যাবে না, কিন্তু আন্ডারস্কোর দেওয়া যাবে। ভেরিয়েবলস নেমস আর কেস সেন্সিটিভ, দ্যাট ইজ x1, স্মল x1 and ক্যাপিটাল x1 আর ডিফারেন্ট, এটা কেস সেন্সিটিভ। তারপরে আমরা জাভাস্ক্রিপ্টের ডাটা টাইপে যাই, উপরটুকু বাদ। জাভাস্ক্রিপ্টের ডাটা টাইপ, কি কি ধরনের ডাটা টাইপ আছে? ডাটা টাইপের মূল ক্যাটাগরি হচ্ছে, আচ্ছা তোমরা কি এর আগে যতটুকু আলোচনা করলাম এটুকু কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এবার এসেছে আমরা ভেরিয়েবলের নামের পরে ভেরিয়েবলের যে ডাটা টাইপগুলো ব্যবহার করি সেই ডাটা টাইপ কি কি ধরনের ডাটা টাইপ আছে। এটা হচ্ছে প্রিমিটিভ আর রেফারেন্স টাইপ, দুই ক্যাটাগরি আছে। প্রিমিটিভ টাইপের ভিতরে আছে স্ট্রিং পড়বে, নাম্বার, বুলিয়ান, আনডিফাইন্ড এবং নাল। আর রেফারেন্স টাইপের ভিতর পড়বে হচ্ছে অ্যারে, অবজেক্ট, ফাংশন, ডেট, রেজেক্টস। এখন আমরা JavaScript is a loosely typed prototype-based scripting language. We can create any type of data using a single variable var. Var means variable which can hold any types of data. Data types of variable is not declared. অর্থাৎ এখানে সুবিধা আছে, আমাদের ডাটা টাইপটা আমাদের ডিফাইন করা লাগবে না, আমরা শুধু var দিয়ে ভেরিয়েবল নেম দিয়ে দিব, তার ভেতরে আমরা কোন ভ্যালু রাখতেছি সেই ভ্যালু দেখেই অটোমেটিক ও ডাটা টাইপ কোনটা হবে সেটা কনভার্ট হয়ে যাবে। অর্থাৎ টাইপ কাস্টিং যেটাকে বলা হয়, যে এখানে আমাদের আগে যেমন সিতে যেমন প্রোগ্রাম করতে গেলে আমরা ইন্টিজার রাখতে গেলে আগে ইন্টিজার ভেরিয়েবল নেম দিয়ে ডিফাইন করে দেওয়া লাগে, তেমন কিন্তু এখানে করা লাগবে না। এখানে ভ্যালু রাখলে সেই ভ্যালুর উপর ভিত্তি করে অটোমেটিক চেঞ্জ করে নেবে ওই ভেরিয়েবলটা কোন টাইপের হবে। প্রিমিটিভ টাইপ ইন জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে অর্থাৎ var x এখানে আনডিফাইন্ড, অর্থাৎ এখানে কোনো ভ্যালু দেওয়া হয় নাই, জাস্ট ইনিশিয়াল করা হয়েছে। var x ইকুয়াল টু নাল যদি দেওয়া হয় নাল টাইপ ডাটা, অর্থাৎ x তখন হয়ে যাবে একটা নাল টাইপ ডাটা হয়ে যাবে। var x ইকুয়াল টু 3 হচ্ছে কি কোন ধরনের একটা নাম, নিউমেরিক টাইপ নাম্বার,
অর্থাৎ তখন ডাটা টাইপ ইজ নাম্বার হয়ে যাবে। তারপরে যদি আমরা ভার অর্থাৎ একটা ভেরিয়েবল যদি এক্স হয়, এর আগে যদি ভার দিয়ে ভেরিয়েবলটা ডিফাইন করি এবং এর ভিতর যদি ভ্যালু অ্যাসাইন করি 3.5, তখন এটা কোন ডেসিমাল টাইপের হবে, যে নাম্বার উইথ ডেসিমাল টাইপ। তারপরে যদি ডাবল কোটেশনের ভিতর লিখি, ডাবল কোটেশনের ভিতর লিখলে সেটা হচ্ছে স্ট্রিং টাইপের হয়, অর্থাৎ তখন এক্স এর টাইপ হয়ে যাবে স্ট্রিং, কিন্তু এটা আলাদাভাবে যে এটা স্ট্রিং টাইপের সি এর মতন এবার আলাদাভাবে ডিফাইন করার দরকার হবে না। তারপরে সিঙ্গেল কোটেশনের ভিতরে একই স্ট্রিং হিসেবে নিবে। ভার এক্স ইকুয়াল টু ডাবল কোটেশনের ভিতরে হ্যালো, হ্যালোটা স্ট্রিং টাইপের, অর্থাৎ এক্সটা একটা স্ট্রিং টাইপের ভেরিয়েবল। তারপরে এক্স ইকুয়াল টু ট্রু, ট্রু আছে বুলিয়ান টাইপ, এক্স ইকুয়াল টু ফলস, ফলস একটা বুলিয়ান টাইপ, অর্থাৎ 0 0 1, অর্থাৎ ট্রু একটা ফলস ভ্যালু বুলিয়ান টাইপের ক্ষেত্রে। রেফারেন্স টাইপের ক্ষেত্রে কেমন হবে? রেফারেন্স টাইপ যেগুলো হচ্ছে অবজেক্ট, অ্যারে, ফাংশন, ডেট, রিজেক্টস, আমরা বলছি যে রেফারেন্স টাইপের ডাটা টাইপ। যেমন যদি আমরা একটা অ্যারে টাইপের ভেরিয়েবল ডিফাইন করি, যেমন var x ইকুয়াল টু, এতে ভ্যালু রাখি থার্ড ব্র্যাকেটের ভেতরে আমরা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ ডাবল কোটেশন দিয়ে লিখি, তাহলে এটা একটা অ্যারে টাইপের হবে। এবং এটা var x ইকুয়াল টু যদি নেম, তারপর হচ্ছে ক্লোন, ডাবল ক্লোন, তারপর হচ্ছে ডাবল কোটেশনের ভিতর এ বি সি দিয়ে আরেকটা, তারপরে কমা, তারপর হচ্ছে এস কোলন 22 কমা জেন্ডার কোলন মেল, এটা একটা অবজেক্ট টাইপের হবে, অর্থাৎ একটা অবজেক্ট টাইপের ভেরিয়েবল হবে এক্ষেত্রে এক্সটা। তারপর হচ্ছে এখানে যদি ফাংশন টাইপের হয়, যেমন এক্স একটা ভেরিয়েবল, তাতে একটা ফাংশনই রাখতেছি, ফাংশনের ভ্যালুটা অর্থাৎ ফাংশন এক্স ওয়াই এর ভিতর কি কাজ হবে, ফাংশনের কাজ হবে হচ্ছে এই আর্গুমেন্ট হিসাবে এক্স এর যে মান এবং ওয়াই এর মান দিব সেটা যোগ করে সেটা রিটার্ন করবে, কোথায় রিটার্ন করে রাখবে, এই এক্স এ রাখবে, অর্থাৎ এই ফাংশনের ভ্যালুটা এক্স এ রাখবে, তখন এক্সটা একটা ফাংশন টাইপের হবে। এটা ওই একই রকম দেওয়া আছে। তারপর হচ্ছে ডেট টাইপের হতে পারে কেমন, var এক্স একটা ভেরিয়েবল, নিউ ডেট, অর্থাৎ ডেট, তখন এক্সটা একটা ডেট টাইপের ভেরিয়েবল হবে। তারপরে যদি রিজেক্টস হয় এক্স, তখন আমরা যদি এইভাবে বিভিন্ন ধরনের সিম্বল এইভাবে রাখি, তখন একটা এটা রিজেক্টস টাইপের ভেরিয়েবল হবে। টাইপ অফ অপারেটর, operator type of operator is used to check data type of a variable, অর্থাৎ টাইপ অফ অপারেটর ব্যবহার করে আমরা ভেরিয়েবলের ডাটা টাইপ বের করি, অর্থাৎ ডাটা টাইপ কোন ডাটা টাইপ এটা হয়েছে। আমরা তো নর্মালি তো পূর্বে ডিফাইন করি না যে এইটা জাভাস্ক্রিপ্টে যে এইটা এই টাইপের ভেরিয়েবলই রাখবে, তাহলে আমরা যদি জানতে চাই যে এই ভেরিয়েবলে কোন টাইপের ডাটা আছে, সেটা বের করতে গেলে আমরা টাইপ অফ অপারেটর ব্যবহার করব। It can return string, number, boolean and undefined for reference type, and null type of operator will return object, অর্থাৎ এখানে যদি একটা ভেরিয়েবল হয় x এবং y equal to 9, z equal to take item, এখানে যদি আমরা দেখতে চাই x কোন টাইপের ভেরিয়েবল, y কোন টাইপের, z কোন টাইপের, সেটা দেখতে চাইলে টাইপ অফ x and type of x will return undefined, type of y will return কত নাম্বার, type of z return এটা কোন টাইপের, স্ট্রিং টাইপের আছে। জাভাস্ক্রিপ্ট স্ট্রিং কয় ধরনের হতে পারে, এটা ডাবল কোটেশনের ভিতর দিতে পারি, আবার সিঙ্গেল কোটেশনের ভিতরেও লিখতে পারি, একটা সিঙ্গেল নাম্বারও একটা স্ট্রিং হতে পারে, সিঙ্গেল কোটেশনের ভিতরেও আমরা স্ট্রিং হতে পারে। প্রপার্টিস অফ স্ট্রিংকে বিভিন্ন ধরনের মানে প্রোগ্রামিং মাধ্যমে বিভিন্ন প্রসেস, যে আমরা যদি একটা স্ট্রিং এর লেন্থ যদি জানতে চাই, স্ট্রিং এর কি কি ধরনের প্রপার্টিস হতে পারে, স্ট্রিং এর লেন্থ একটা প্রপার্টিস হতে পারে, স্ট্রিং এর ইনডেক্স অর্থাৎ স্ট্রিং এর প্রথম ক্যারেক্টারটা কি আছে সেইটাও একটা প্রপার্টি হতে পারে, যে প্রথম ক্যারেক্টারটা কি টি না প্রথম ক্যারেক্টারটা এ। তারপর হচ্ছে কনক্যাটিনেশন হতে পারে, অর্থাৎ একাধিক স্ট্রিংকে পরপর যদি যুক্ত করতে চাই তাহলে সেটা আছে কনক্যাটিনেট। এখন এই ধরনের অপারেশনগুলো বলা হয়েছে স্ট্রিং এর প্রপার্টিস। যেমন এখানে লেন্থ একটা প্রপার্টি স্ট্রিং এর, সেক্ষেত্রে var x ইকুয়াল টু টেক আইটেম, অর্থাৎ একটা স্ট্রিং রাখা হয়েছে x এ, আমরা যদি জানতে চাই যে টেক আইটেমের লেন্থ কত, তখন জাস্ট x ডট লেন্থ এইটা লিখলেই যেটা যে আউটপুট আসবে সেটা
এই টেক্সটের সাইজ দিয়ে দেবে, অর্থাৎ স্পেসও কাউন্ট হবে, অর্থাৎ মোট আছে ভ্যালু রিটার্ন করবে 10। তারপর হচ্ছে এইখানে ইন্ডেক্স অফ টি, অর্থাৎ ইন্ডেক্স অফ টি সেটা হচ্ছে ফার্স্ট ইন্ডেক্স কি, যদি রিটার্ন ফার্স্ট ইন্ডেক্স অফ টি সাবস্ট্রিং, অর্থাৎ এই যে টেক অল্টাম এটা জেড, ইন্ডেক্স অফ টি বলতে টি এর পজিশন কত, অর্থাৎ এই স্ট্রিং এর ক্ষেত্রে এই যে একটা স্ট্রিং এর টি এর পজিশন 0, তারপর ই যাচ্ছে 1, সি যাচ্ছে 2, এইচ এর 3, স্পেস এর 4, তারপরে এর 5, এইভাবে যাবে। তাহলে ইন্ডেক্স অফ টি দিলে টি এর পজিশন, অর্থাৎ এইখানে যদি টি পাইতো, যদি এইখানে সি এর জায়গায় যদি টি থাকতো তাহলে এখানে ভ্যালু আসতো 0, 1, 2, এইখানে টি যেহেতু প্রথমে আসছে তার পজিশন হচ্ছে 0 রিটার্ন করবে। লাস্ট ইন্ডেক্স অফ টি রিটার্নস লাস্ট ফার্স্ট ইন্ডেক্স অফ টি সাবস্ট্রিং, অর্থাৎ এইখানে যদি আমরা লাস্ট ইন্ডেক্স অফ টি সাবস্ট্রিং দেখতে চাই তাহলে এখানে কত, অর্থাৎ শেষের দিকে থেকে কাউন্ট করবে। এটা তো প্রথম টি ছিল, প্রথমটার জন্য 0 দেখাইছে, আর এটা আছে শেষের টি এর পজিশন কত, তাহলে প্রথম টি 0, তারপরে 1, 2, 3, 4, 5, 6, 7 পজিশন, অর্থাৎ রিটার্ন করবে। অর্থাৎ এর আউটপুট হবে এক্স ডট লাস্ট ইন্ডেক্স অফ টি, অর্থাৎ লাস্টের টি এর ইন্ডেক্স হবে 7। অর্থাৎ এটা আমরা টেক্সট প্রথম থেকে সার্চ করতে পারি বা লাস্ট থেকেও সার্চ করতে পারি। কনক্যাটিনেশন, কনক্যাটিনেশন আছে ডট অর্থাৎ ফুল স্টপের যে সিম্বল, এই সিম্বলের মাধ্যমে কনক্যাটিনেশন মানে যুক্ত করা, অর্থাৎ একাধিক স্ট্রিং পরপর যুক্ত করা। যেমন var x ইকুয়াল টু টেক অলটাম এক্স কনক্যাটিনেট একটা ডট, অর্থাৎ এর সাথে এই যে স্ট্রিং আছে তার সাথে কনক্যাটিনেট করবে এই ডটটা, অর্থাৎ এই যে স্ট্রিংটা টেক অলটাম আসছে এর সাথে এই ডটটা অ্যাসাইন করে দিবে। এখানে যদি কোনো অন্য কোনো ক্যারেক্টারও লিখতাম সেই ক্যারেক্টারটাও ওই এক্স যে ভেরিয়েবল তার সাথে অ্যাড করে দিত। দ্য ক্যারেক্টার অ্যাট 0 রিটার্ন ফার্স্ট ক্যারেক্টার অফ স্ট্রিং, অর্থাৎ আমাদের প্রথম, অর্থাৎ এই জায়গায় যে ক্যারেক্টার অ্যাট 0 বলতে 0 পজিশন, অর্থাৎ ইন্ডেক্সটা 0, অর্থাৎ ফার্স্ট পজিশনে কোন ক্যারেক্টার আছে টিটাকে রিপ্রেজেন্ট করবে। এগুলো সব কিন্তু জাভাস্ক্রিপ্টের কোড, অর্থাৎ জাভাস্ক্রিপ্টে এইসব ফাংশন ব্যবহার করে আমরা টেক্সটের বিভিন্ন ধরনের প্রসেসিং করতে পারি, যে টেক্সটের জায়গা কত, টেক্সটের কোনো ক্যারেক্টার নির্দিষ্ট জায়গায় আছে কিনা, টেক্সট সার্চিং এর কাজগুলো করতে পারি। তারপর ক্যারেক্টার অ্যাট অন বলতে হচ্ছে বোঝাচ্ছে দ্বিতীয় পজিশনে, অর্থাৎ প্রথম পজিশনে টি আছে 0 পজিশনে, তারপর একটা অন পজিশনে, অর্থাৎ ই কে প্রিন্ট করবে, যে ই দেখাবে, অর্থাৎ আউটপুট আসবে ই। ক্যারেক্টার অ্যাট এক্স লেন্থ মাইনাস 1, অর্থাৎ এক্স এর, অর্থাৎ ওই ভেরিয়েবল যে লেন্থ তার থেকে যদি 1 বিয়োগ করে দেই, অর্থাৎ বিয়োগ করা মানে এক লাস্টের ক্যারেক্টারটা, অর্থাৎ এই এমটা দেখাবে। তার কারণ কি, যদি আমরা এর লেন্থটা আছে কত, যতগুলো ক্যারেক্টার আসবে সেটা হচ্ছে লেন্থ, টিতে 1, 2, 3, 4, স্পেসে 5, এতে 6, 7, 8, 9, 10, অর্থাৎ 10টা মোট আছে, অর্থাৎ 10টা, তাহলে 10 মাইনাস 1, অর্থাৎ আমরা যদি পজিশন হিসাব করি তাহলে দশম সংখ্যা বলতে হচ্ছে নবম পজিশন, অর্থাৎ এম এর পজিশন নয়। তাহলে লেন্থের থেকে যদি আমরা 1 বিয়োগ দেই তাহলে কিন্তু আমরা এম এর পজিশন পেয়ে যাব, ইন্ডেক্স পেয়ে যাব, তাহলে এমটা শো করবে। তারপরে ক্যারেক্টার অ্যাট এক্স লেন্থ, অর্থাৎ আমরা এক্স এর যে লেন্থটা, এই লেন্থে কোন ক্যারেক্টার আছে সেটা হচ্ছে কিছুই নাই, অর্থাৎ এক্স লেন্থে এখানে তো লাস্টে, অর্থাৎ এর যে লেন্থ এর লাস্টে তো কোনো ক্যারেক্টারই নাই, সেহেতু কিছুই দেখাবে না, স্পেস ফাঁকা দেখাবে। তারপর হচ্ছে ক্যারেক্টার অ্যাট 0 পজিশন, ক্যারেক্টার কোড অ্যাট 0, অর্থাৎ এই যে টিটা দেখাচ্ছে এই টিটা ক্যারেক্টার কোড, অর্থাৎ এর যে আস্কি ভ্যালু সে আস্কি ভ্যালুটা দেখাবে, অর্থাৎ রিটার্ন ক্যারেক্টার ইনকোডিং আস্কি ভ্যালু অফ সাবস্ট্রিং অ্যাট 0 ইন্ডেক্স, অর্থাৎ টি এর যে আস্কি ভ্যালু সেই আস্কি ভ্যালুটা 116।
ক্যারেক্টার অ্যাট অন এর আস্কি ভ্যালু দেখাবে, অর্থাৎ অন বলতে হচ্ছে ই এর আস্কি ভ্যালু হচ্ছে 101। তারপর টু আপার কেস যদি লিখি, যদি এক্স একটা ভেরিয়েবল হয়, এটা যদি এই স্ট্রিংটা রাখা হয়, তাহলে টু আপার কেস দিলে এই লেখাটাকে টোটালটাকে আপার কেসে কনভার্ট করে দেবে, অর্থাৎ টেক অল্টাম টোটাল ক্যাপিটালে হয়ে যাবে। টু লোয়ার কেস দিলে সব এই যেগুলো ক্যাপিটালে ছিল সেগুলো লোয়ার কেস, সবগুলো লোয়ার কেস হয়ে যাবে, এগুলো সবগুলো লোয়ার কেস। তারপরে সাবস্ট্রিং অন বলতে রিটার্ন সাবস্ট্রিং আফটার জিরো ইন্ডেক্স, অর্থাৎ অন বলতে হচ্ছে জিরোর পরেই অন, অর্থাৎ অন যেখান থেকে শুরু হবে সেখান থেকে সেই অংশটুকু কেটে নিয়ে সেটা একটা সাবস্ট্রিং করে দিবে। অর্থাৎ এখানে অন যেহেতু লেখা সেহেতু জিরোর থেকে শুরু হবে না, অর্থাৎ ইর থেকে শুরু হবে, তাহলে টিটা বাদ পড়ে যাবে, এখানে টিটা নাই। তারপর যদি টু বলা হয় তাহলে দ্বিতীয় অর্থাৎ ইও থাকবে না, তখন টি ই দুটোই বাদ যাবে, সি থেকে শুরু হবে, এটুকুকে সাবস্ট্রিং করবে, আর সি এইচ থেকে শুরু হবে, সি এইচ অল্টাম। তারপর যদি সাবস্ট্রিং 2, 2 এটা যদি দেই, রিটার্ন সাবস্ট্রিং বিটুইন 2 অ্যান্ড নেক্সট 2, অর্থাৎ 2 থেকে শুরু হবে এবং পরবর্তী 2 এ শেষ হবে, অর্থাৎ আমাদের এইখানে 0 on 2 সি থেকে শুরু হবে এবং সিএইচ এ শেষ হবে, অর্থাৎ পরের দুটো ক্যারেক্টার নেবে। আর 2 থেকে 2 পজিশন থেকে শুরু হবে, 2 পজিশন বলতে এখানে হচ্ছে প্রথম পজিশন 0, তারপর 1, তারপর 2, সি থেকে শুরু হবে, তারপর এইচ এসে পরের দুটো ক্যারেক্টার এইচ এ শেষ হবে। সাবস্ট্রিং অন যদি আমি এই ফাংশন যদি ডিফাইন করি, ডিক্লেয়ার মানে কল করে যদি অন দেই, তাহলে আমাদের এখানে অন থেকে শুরু হবে, অর্থাৎ টি বাদ যাবে। তারপরে সাবস্ট্রিং 2 থেকে শুরু হবে এবং 4টে ক্যারেক্টার স্পেস সহ, অর্থাৎ 2 রিটার্ন সাবস্ট্রিং বিটুইন 2 অ্যান্ড 4 ইন্ডেক্স, অর্থাৎ এখানে 2 সিতে 2 এবং 4 ইন্ডেক্স 0, 1, 2, 3, 4, অর্থাৎ স্পেস একটা স্পেস চলে আসবে। তারপর হচ্ছে ট্রিম দিয়েছে কাটা, অর্থাৎ ট্রিম মেথড ইজ ইউজ টু রিমুভ এক্সট্রা হোয়াইট স্পেস বিফোর অ্যান্ড আফটার স্ট্রিং, অর্থাৎ স্ট্রিং এর আগে পরে যদি কোনো হোয়াইট স্পেস থেকে থাকে সেগুলোকে রিমুভ করে দেবে। অর্থাৎ আমরা যদি ট্রিম যদি করি, এটাকে যদি দিয়ে দেই, তাহলে আমাদের এখানে এই স্পেস এর ভিতর যে স্পেস টেক অল্টাম যে স্পেস ছিল মাঝখানে, সেই স্পেসটা থাকবে না। সার্চ টেক এর মাধ্যমে যে এই টেক লেখাটুকু যে আছে কিনা আমার টেক্সটের ভেতর, এইটুকু সার্চ করার জন্য আমার এই কোডটুকু লাগবে, অর্থাৎ সার্চ টেক, TECH টেক। যদি সার্চ করে যদি পেয়ে যায় তাহলে রিটার্ন করবে 0। আর সার্চ টেক ক্যাপিটাল টেক যদি দেওয়া হয়, এটা যেহেতু কেস সেন্সিটিভ সেহেতু রিটার্ন করবে -1। এর সাথে মিলবে না এই টেক আর এইখানের যে টেক, এই টেক একই নয়, এটা হচ্ছে ক্যাপিটাল সার্চ করছে কিন্তু আসে যায় স্মল, সেহেতু এটার রেজাল্ট দেখাবে, রিটার্ন করবে -1। অর্থাৎ এইগুলো হচ্ছে বিভিন্ন ধরনের টেক্সট যে স্ট্রিং এর উপর বিভিন্ন ধরনের অপারেশন জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। হ্যাঁ বলো। ওই আগের পেজটাতে আরেকটু স্যার, যে সাবস্ট্রিং যেখানে 2, 4 আছে স্যার, ওখানে রিটার্নের ওখানে হ্যাঁ সাবস্ট্রিং 2, 4 এইখানে, তাই তো? এটা জি স্যার। হ্যাঁ স্যার এখানে রিটার্ন এখানে CH তারপর একটা স্পেস দিয়ে তারপর এ হবে না, অর্থাৎ এখানে রিটার্ন সাবস্ট্রিং বিটুইন 2 অ্যান্ড 4 ইন্ডেক্স, অর্থাৎ 2 ইন্ডেক্স হচ্ছে সি, 0, 1, 2 আর 4, জি স্যার 1, 2, 3, 4। স্যার তাহলে রিটার্নে CH তারপর একটা স্পেস দিয়ে তারপর এ হবে না, সেটা বলছি। আচ্ছা হ্যাঁ এখানে সেটাই তো আশা কথা, স্পেস দিয়ে একটা এ আসবে, অর্থাৎ 2, 3, তারপর একটা স্পেস দিয়ে 2, 3, 4, না 4 পর্যন্ত। এখানে 4 ইন্ডেক্স বলতে হচ্ছে এখানে যদি টি ধরো প্রথম ইন্ডেক্স, ই দ্বিতীয়, সি তৃতীয়, এইচ চতুর্থ, অর্থাৎ 4। এখানে এইচটা চতুর্থ আর শুরু হচ্ছে 2 থেকে, অর্থাৎ এখানে 2 থেকে
শুরু হচ্ছে, অর্থাৎ সি থেকে শুরু হচ্ছে, এইচ এসে শেষ হবে। আর এইটার সাথে স্যার মনে হয় ম্যাচ করে ফেলছো, যেটা হচ্ছে সাব স্ট্রিং, সাব জি এস, স্যার, হ্যাঁ সাব জি এসটিআর, স্যার, এসটিআর এইটা হচ্ছে সাব স্ট্রিং, এটা রিটার্ন করো, রিটার্ন সাব স্ট্রিং বিটুইন টু অ্যান্ড নেক্সট টু, জি স্যার, অর্থাৎ স্যার ভুল এখানে, হয়েছে স্যার, হ্যাঁ বুঝতে হ্যাঁ পারছি। হ্যাঁ এখানে টু এবং নেক্সট টু, আর এখানে রিটার্ন সাব স্ট্রিং বিটুইন টু অ্যান্ড ফোর ইন্ডেক্স। জি স্যার, জি স্যার বুঝছি। তারপরে আমাদের এখানে আসি যে নাম্বার। আচ্ছা আজকে কি এই পর্যন্ত থাকবে? জি স্যার, এই পর্যন্ত থাক, নতুন জিনিস তো। আচ্ছা এই পর্যন্ত থাকবে। হ্যাঁ নতুন জিনিস। এইবার আমরা দেখি জাভাস্ক্রিপ্টের কিছু কাজ কিভাবে করা যায়। দেখো মনে করো এইখানে, এইখানে একটা পেজ দেখতে পাচ্ছ, যেখানে একটা আমরা ওয়েব পেজ অনেক সময় দেখি না এরকম, যে একটা ইয়ে পেজ আসে, তার ভিতর দিয়ে একটা টেক্সটের ভিতর দিয়ে লেখা যাচ্ছে একটা নির্দিষ্ট পোর্শনে। এটা কিন্তু আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করতে পারি। এটা ভিউ পেজ সোর্স দিলে এই যে এখান থেকে আচ্ছা এটাও জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করা। আর পরবর্তীতে একটা কোড দেখাচ্ছি। আর এই যে একটা ফর্ম মনে করো, এটা কিন্তু একটা ক্যালকুলেটর যদি হয়, যে এটাও কিন্তু করা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। যেমন আমরা একটা নাম্বার যদি যোগ বিয়োগ করতে চাই, এখানে নাম্বার যেটা দেওয়া হবে দ্বিতীয় নাম্বার, এর অ্যাডে ক্লিক করলে অ্যাড যোগফল দেখাবে। তারপর হচ্ছে সাবট্রাক্টে তার বিয়োগফল দেখাবে, মাল্টিপ্লাই গুণফল, ডিভাইড। যদি আমরা 10কে 2, 10-এর সাথে 2 যোগ করি, অ্যাডে ক্লিক করলাম 12, তারপর যদি সাবট্রাক্ট করি 10 থেকে 2 গেলে 8, তারপরে মাল্টিপ্লাই করলে 10 আর 2 20, তারপর ডিভাইড করলে 5। এই যে কাজটা, এটা কিন্তু জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করা। এটার জন্য যে কোড, সেটা কোডটা এরকম। আমাদের যেটা আছে যে ফাংশনটা আগে ডিফাইন করে নিতে হবে, যে স্ক্রিপ্ট টাইপ টেক্সট জাভাস্ক্রিপ্ট। তারপর হচ্ছে এই স্ক্রিপ্টের ভেতরে আমরা যেটা হেড সেকশনের ভিতরে এই ফাংশনটা ডিফাইন করা হয়েছে। এখন এই যে প্রত্যেকটার জন্য, অর্থাৎ যোগের জন্য একটা, এটা হচ্ছে দেখা যাচ্ছে তোমাদের অ্যাডের জন্য সেই ফাংশন, তারপর সাবের জন্য অর্থাৎ বিয়োগের জন্য এই ফাংশন, মাল্টিপ্লিকেশনের জন্য এই ফাংশন, তারপর ডিভিশনের জন্য এই ফাংশন। এখন আমরা জাস্ট এই HTML পেজ ডিজাইনের জন্য আমরা একটা ফর্ম ডিজাইন করছি বডির ভেতর। ফর্মের ভেতর আমরা একটা টেক্সট লিখছি জাস্ট অ্যারিথমেটিক অপারেশন, এবং এর কালার দেওয়া হয়েছে রেড। একটা এইচআর এর একটা, অর্থাৎ একটা হরিজন্টাল লাইন ড্র করা হয়েছে, যে হরিজন্টাল লাইন। তারপরে আমরা যেখানে এই যে কল করছি, যখন আমরা অ্যাড বাটনে ক্লিক করব, অর্থাৎ ইনপুট টাইপ বাটন ভ্যালু অ্যাড অন ক্লিক অ্যাড ফাংশন, অর্থাৎ যখন ভ্যালু অ্যাড বলতে বাটনের নাম আছে অ্যাড, এই বাটনের নাম আছে অ্যাড, যখন আমরা অ্যাড বাটনে ক্লিক করব তখন ও কল করবে কাকে? অ্যাড ফাংশনকে কল করবে। অ্যাড ফাংশনটা কোথায় আছে? এই যে উপরে, অর্থাৎ এটা স্ক্রিপ্ট ট্যাগের ভিতর, এই যে অ্যাড ফাংশন অ্যাড। অ্যাড এর ভিতর কি কাজ করা আছে? অ্যাড এর ভিতর কাজ করা আছে এন অন একটা ভেরিয়েবল, যেখানে ডকুমেন্ট মাই ফর্ম ডট এন অন ভ্যালু, অর্থাৎ এখানে যে প্রথম যে এই যে নেম এন অন আছে কিসের নাম? প্রথম টেক্সট ফিল্ড, অর্থাৎ ইনপুট টাইপ টেক্সট, প্রথম যে টেক্সট ফিল্ডটা, এই ফিল্ডের নাম আসছে, ভেরিয়েবলের যে ভ্যালু থাকবে সেই ভেরিয়েবলের নামটা আসছে এন অন, অর্থাৎ এর নাম আসছে, নাম দেওয়া হয়েছে এন অন। এখন এবং পরবর্তী ফিল্ডের নাম দেওয়া হয়েছে এন টু। এখন এইখানে আমরা যদি অ্যাডে যাই, ডকুমেন্ট মাই ফর্ম ডট এন অন, অর্থাৎ ওই ফর্মটায় যেটা হচ্ছে মাই ফর্ম বলতেছে, এই যে ফর্মটা, এই যে ফর্মের নামটা আছে মাই ফর্ম দেওয়া হয়েছে, একটা ফর্ম তৈরি করা হয়েছে, তার নাম আছে মাই ফর্ম, অর্থাৎ ডকুমেন্ট ডট মাই ফর্ম ডট এন অন, অর্থাৎ মাই ফর্মে এন অন ভেরিয়েবলের ভ্যালু এইটা রাখবে এন অনে। তারপরে আবার ডকুমেন্ট ডট মাই ফর্ম ডট এন টু এর ভ্যালু
রাখবে n2 ভেরিয়েবলে। এইবার n1 ইকুয়াল টু পার্স ফ্লোট n1 এবং n2 অর্থাৎ এটাকে আমাদের ভ্যালুতে কনভার্ট করা হচ্ছে। তাই এটা স্ট্রিং টাইপের ছিল, অর্থাৎ আমরা এখানে যা ভ্যালু নেই সেটা তো আমরা সাধারণত স্ট্রিং টাইপে যায়, টেক্সট টাইপ সেহেতু এই ফিল্ডে যা ভ্যালু দিই সেটা স্ট্রিং টাইপের যায়। তাদেরকে আমাদের যোগ বিয়োগের ফরম্যাটে অর্থাৎ করতে গেলে তখন আমাদের এটাকে কনভার্ট করে নিতে হবে। কনভার্ট করে নিতে হচ্ছে পার্স ফ্লোট n1 এবং পার্স ফ্লোট n2, এটাকে আবার ওই একই ভেরিয়েবলে রেখে দিলাম। এবার আর একটা ভেরিয়েবল নিলাম, সেটাতে n1 ইকুয়াল টু n2 করে দিলাম। করে নেওয়ার পর ডকুমেন্ট ডট মাই ফর্ম ডট রেজাল্ট ডট ভ্যালু ইকুয়াল টু আর, অর্থাৎ আমরা যে মাই ফর্মে যেখানে রেজাল্ট শো করছি রেজাল্টের ভ্যালু অ্যাসাইন করে দিলাম আর এর ভ্যালু। এখন এখানে রেজাল্টটা কি দেখি, এই যে রেজাল্ট, অর্থাৎ সেই রেজাল্টটা নেম, এই যে রেজাল্টটা অর্থাৎ পরবর্তীতে আমরা টেক্সট ফিল্ড যেটা আসছে এই যে আরেকটা জায়গায় এই যে আরেকটা টেক্সট ফিল্ড এর নাম আছে, এখানে যে ভ্যালু রাখতে হচ্ছে তার সেই ভেরিয়েবলের নাম আছে রেজাল্ট। অর্থাৎ ওই এখানে নেম রেজাল্টে অ্যাসাইন হয়েছে কোনটা, অ্যাসাইন করছে ডকুমেন্ট ডট মাই ফর্ম ডট রেজাল্ট ডট ভ্যালু ইকুয়াল টু আর, অর্থাৎ এই যা যে ভাগ করার এই যা যে যোগ করার পরে যে ভ্যালুটা সেই ভ্যালুটা আমরা আর এর যে ভ্যালুটা সেটা এটা অ্যাসাইন করে দিলাম। অ্যাসাইন করে দেওয়া মানে কি, অ্যাসাইন করে দেওয়া মানে রেজাল্টে আমরা একটা ভ্যালু পেয়ে গেলাম। এখন এইখান থেকে আমরা এই যে ফর্মে এখানে থেকে কি করলাম, ইনপুট টাইপ টেক্সট নেম রেজাল্ট ভ্যালু স্পেস, অর্থাৎ এইখান থেকে ওই ভ্যালুটাকে যখনই আমরা ক্লিক করব এই অ্যাড ফাংশনকে কল করব তখনই ও এই জায়গায় যে রেজাল্টের ভ্যালু অ্যাসাইন করে দিবে, অর্থাৎ ভ্যালুটা তখন এরকম পাস চলে আসবে। আবার যখন সাবট্রাক্টে ক্লিক করব 8 চলে আসছে, তখন কি কাজ হবে, তখন জাস্ট কল করবে এই সাবট্রাকশন, অর্থাৎ এখানে এর মাধ্যমে যে অন ক্লিক সাব ফাংশন যখনই ক্লিক করব তখনই এই ফাংশনটাকে কল হবে। তখন কিন্তু আর অ্যাডিশনের ওই অ্যাড ফাংশন এই উপরটার কাজ করবে না, উপরটা কল করবে না, তখনই কল করবে সাবটাকে কল করে সে একই কাজ করবে। করার পর এই যে আর যে ভ্যালুটা সেটা এই রেজাল্টকে অ্যাসাইন করে দিবে, রেজাল্টের ভ্যালুটাকে আর অ্যাসাইন করে দিবে। এগুলো হচ্ছে সেই জাভাস্ক্রিপ্টের কোড। এর আগে আমরা ভার সব সময় ডিফাইন করে দিতে হয়, যা ডিফাইন করা হয়নি VAR, এটা দিয়ে দেওয়াই সবচেয়ে ভালো। সবগুলোর আগে ভেরিয়েবলের আগে আমাদের ভার অ্যাসাইন করাই উত্তম। তারপরে আমরা এইভাবে আমরা জাভাস্ক্রিপ্টের কাজ করতে পারি অনেক সহজে, যাতে হচ্ছে একটা পেজকে ইন্টারেক্টিভ করার জন্য। যেমন এটা একটা অ্যারিথমেটিকের কাজ, জাভাস্ক্রিপ্ট টু চেক whether a given number is prime or not, একটা নাম্বার প্রাইম বা প্রাইম কিনা সেটা চেক করার জন্য জাভাস্ক্রিপ্ট দিয়ে চেক করা যায়। সেটাই তোমরা যেমন সিতে যেমন প্রোগ্রামিং করো ঠিক একই ধরনের প্রোগ্রামিং স্ট্রাকচার, জাস্ট আউটপুটটা আমরা ওয়েব পেজে দেখাই, এই আর কি পার্থক্য। আগে আমরা আউটপুটটা C++ বা সিতে কি করতাম, একটা উইন্ডোতে আলাদা অপশনে আসতো যে এটা প্রাইম না, এটা হচ্ছে আমাদের জাস্ট ওয়েব পেজের সাথে রিলেটেড, ওয়েব পেজে দেখাবে এটা প্রাইম কিনা, এরকম একটা ডিজাইন হবে। আমরা এখানে ভ্যালু দিব, ভ্যালু কি পাস কি প্রাইম, চেকে ক্লিক করলে তখন এরকম একটা মেসেজ বক্স আসবে, মেসেজ বক্সে দেখবে পাস ইজ 5 ইজ প্রাইম। তার কারণ হচ্ছে এখানে মেসেজ বক্স শো করার জন্য জাভাস্ক্রিপ্ট আলাদা কোডই আছে, যেটা এই যে যখনই ক্লিক করবে চেকে তখনই সে পি কে কল করবে। পি এর কাজ কি, এই পি ফাংশনকে কল করবে। পি ফাংশনের কাজ আছে সেটাকে ভাগ করে দেখবে যে সেটা প্রাইম কিনা। তোমরা তো জানোই যে প্রাইম নাম্বার চেক করার অপশনগুলো কি কি। প্রাইম কিনা, যদি প্রাইম হয় তাহলে সেটা আছে এই যে অ্যালার্ট এন, এর সাথে এন আসছে ওই ভ্যালুটা যেটা পাই 5 প্লাস বলতে আসছে এন এর সাথে যোগ করে দিবে এই স্ট্রিংটুকু, যোগ করে দিবে, অর্থাৎ 5 ইজ প্রাইম দেখাবে যদি এটা ট্রু হয়। আর যদি ট্রু যদি না হয় তাহলে 5 ইজ নট প্রাইম এরকম লেখা দেখাবে। অর্থাৎ এটা অ্যালার্টের মাধ্যমে আমরা যদি একটা অ্যালার্ট ফাংশন যদি কল করি তাহলে আমাদের ওইটা এরকম একটা অ্যালার্ট মেসেজ
এরকম এখানে এরকম একটা অ্যালার্ট বক্স আসবে আলাদা একটা। তাহলে আজকে মতো এই পর্যন্ত। জাভাস্ক্রিপ্টটা তোমাদের আমি ডকুমেন্টটা দিয়ে দিচ্ছি, তোমরা বাসায় বসেও এগুলো একটু প্র্যাকটিস করো জাভাস্ক্রিপ্টে এগুলো নিয়ে। জি স্যার। বিভিন্ন ধরনের অপারেশনের কাজ করা হয় এগুলো জাভাস্ক্রিপ্টে। এই যে বিভিন্ন বাটন নিয়ে কাজ করা যায় কি করে। তাহলে আজকে